আজকে পডকাস্টের বিষয়বস্তু হলো দশমহাবিদ্যা। সেই অনুসারে যখন দক্ষ গৃহে সতী যাবেন, যখন দক্ষ যজ্ঞে সতী সামিল হবে, সেই সময় শিব বলছেন যে না, আমি তোমায় যেতে দেব না। আচ্ছা, এই হচ্ছে তন্ত্রে কালীর ভূমিকা। কালীকে ছাড়া কালী এখানে মাতৃরূপে, আপনি বলতে চাইছেন কালীকে মাতৃরূপে আমরা দেখি, মানে ঘরের মা, নিজের ঘরের মা এবং রক্ষা করতে। শি ইজ দ্য প্রোটেক্টর। মা অবশ্যই আমাদের রক্ষাই করেন ঘরেতে, মানে নিজের মায়ের মতো ঘরের মা আমাদের, মানে মায়ের আরেকটা রূপ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই পডকাস্টে। আজকে পডকাস্টের বিষয়বস্তু হলো দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যা সম্পর্কে আজকে একজন উপস্থিত হয়েছেন এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। কিন্তু সম্পূর্ণ তথ্য দিলেও দশমহাবিদ্যার প্রথম আমাদের যে বিদ্যা আমরা জানি যে কালী, এই কালীর সম্পর্কে সম্পূর্ণ উনি আজকে দেবেন। আমরা আরও ভিডিও আনবো, এরপরে আরও পর্ব আনবো, আমরা জানতে পারবেন। কিন্তু আজকে আমরা এই কালী সম্পর্কে সম্পূর্ণ আপনাদের তথ্য দেব। সাথে থাকুন, পাশে থাকুন, জানতে পারবেন এই সম্পূর্ণ কালীর যে বৈশিষ্ট্য, কালী রূপেকে আমরা কিভাবে কালীকে আমরা পূজা করি, কেন করি, কালীর সৃষ্টি করা থেকে এই সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। তাই আপনারা পাশে থাকুন। আজকে আমাদের সাথে আছে সৌনক কর্মকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পর্বে আপনি উপস্থিত হয়েছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের এই পর্বে যুক্ত হয়েছেন, তার জন্য নমস্কার। জয় ভগবতী। নমস্কার আপনাকেও। ভগবতীর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকে ভগবতীর কৃপায় আমরা উপস্থিত হয়েছি এই পডকাস্টে। আমরা কেন বলছি, কারণ এটা নিশ্চয়ই এরপরে আরো অনেকে শুনবেন, সেই জন্য আমরাই বললাম। প্রথমত হচ্ছে দশমহাবিদ্যা কথাটা যখন ওঠে, সেই সময় তিনটে মহাবিদ্যা নিয়ে কম্পারেটিভলি আলোচনা করার আগে এইটা বলতে চাই যে এই দশমহাবিদ্যাটা কোথা থেকে এলো, এর উৎস কোথা থেকে। তো আমরা সকলেই জানি, একটা ছোট্ট ঘটনা বলবো, যে শিবপুরাণ বা শক্তিপুরাণ উভয়তেই আছে। সেই অনুসারে যখন দক্ষ গৃহে সতী যাবেন, যখন দক্ষ যজ্ঞে সতী সামিল হবে, সেই সময় শিব বলছেন যে না, আমি তোমায় যেতে দেব না। কারণ তিনি জানতেন যে সেখানে গেলে সতীর দেহত্যাগ অবধারিত। তো সেই জায়গা থেকে তিনি বললেন না, আমি যেতে দেব না, এবং আমি যেহেতু তোমার স্বামী, সেই জন্য তোমায় আমার নির্দেশ মানতেই হবে। তখন সতী বলল যে হ্যাঁ, অবশ্যই তুমি আমার স্বামী, যোগী শ্রেষ্ঠ মহাদেব, কিন্তু হয়তো তুমি আমার স্বরূপ ভুলে গেছো। এইটা বলে আমাদের তো টোটাল 10 দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, এরমভাবে আরো এই কোনায় 4টে এবং ঊর্ধ্ব এবং নিম্ন, এই টোটাল 10 দিক। এদিকে 8, ওপর নিচ নিয়ে 10। এই 10 দিকে 10 রূপে মহাদেবকে ঘিরে দাঁড়ালেন ভগবতী। সতী নিজের আসল রূপ প্রকাশ করলেন, স্বরূপ প্রকাশ করলেন, যে দেখো আমার আসল রূপ তাহলে কি। তো শিবজয়া দুর্গা আমরা সকলেই জানি, তখন তিনি নিজের স্বরূপ প্রকাশ করলেন। এবং এই তন্ত্রে সর্বপ্রথম কিন্তু আমাদের কালিকাকে মাহাত্ম্য দেওয়া হয়েছে। কেন? কারণ প্রত্যেকটা যে সিঁড়ি আমরা উঠব, তন্ত্র তো হচ্ছে আগুন নিয়ে খেলা, প্লাস নিজের আত্মিক বিকাশ, দুদিক থেকেই বলবো আমি। এবার এই আত্মিক বিকাশের ক্ষেত্রে একটা বেস দরকার লাগে, যেমন অঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলার দরকার লাগে। ফর্মুলা ছাড়া তো আমরা বিশাল বড় বড় ম্যাথ তো আমরা সলভ করতে পারবো না। তো এখানে এই কালিকা বা কালী, এ হচ্ছে ফর্মুলা। যে কোনো তন্ত্র বা যে কোনো তান্ত্রিক সবার প্রথম আমাদের কালীর ওপর দিয়ে কিন্তু সাধনা শুরু করবে, তারপর সে তারাই যাবে,
আরো বিভিন্ন যে মহাবিদ্যা পরে আমরা আলোচনা করবো সেগুলোই যাবে। তো প্রথম কালী যদি আমরা বলি, আমরা সবাই জানি যে শিবপক্ষে দণ্ডায়মান কৃষ্ণময় কালী আমরা দেখেছি। 4 হাত তার, উপরের হাতে খড়গ এবং নিচের হাতে নরমুণ্ড, আর বাম দিকে হচ্ছে বর আর অভয় মুদ্রা। তো এই জায়গাটা যদি আমরা বেসিক একটা জায়গায় যাই, মহাদেবকে আমরা বলছি সময়। এই সমস্ত কিছু মানে বিশ্বের তথা বিশ্বের বাইরেও যা কিছু আছে, বিশ্বের বাইরে বলতে মাল্টিভার্স বা মহাবিশ্ব, তো সেই মহাবিশ্ব এবং বিশ্বের সমস্ত কিছুর এই যে সময় কাল, এই কালকে নিয়ন্ত্রণ করেন মহাকাল। আর এই মহাকালের ওপরে মহাকালী দাঁড়িয়ে আছেন, এটা সিগনিফাই করছেন যে এই সময় সবার উপরে প্রভাব বিস্তার করলেও তার উপরে সময়ের কোনো প্রভাব বিস্তার হয় না। তিনি সময় কাল ইত্যাদি ঊর্ধ্বে, সেই জন্য তিনি কালী, অর্থাৎ কালের ওপরে দাঁড়িয়ে আছেন তিনি কালী। তিনি কালো কেন? একটা গান আছে, কাজী নজরুল ইসলাম বলেছেন, শ্যামা মা কি আমার কালো। তো সেটা করেই যদি বলি, আমরা যখন আকাশটা, রাতের আকাশটা দূর থেকে দেখি কালো দেখায়, কিন্তু যত সামনে যাব দেখবো কোনো বর্ণই নেই। তা কালীও তো ঠিক সেরকমই। তো কালীকেও সেজন্য দূর থেকে কালো দেখায়, কিন্তু যত আমরা কালীর মানে সেই যে ইমেন্স পাওয়ার, সেই স্বরূপের যত আমরা কাছে যাব, কিভাবে বুঝবো যে আমরা কাছে যাচ্ছি? আমরা তখনই বুঝতে পারবো যখন কালীকে আমার কালো বলে মনে হবে না। কালীকে যতক্ষণ কালো বলে মনে হচ্ছে ততক্ষণ আমরা দূরে আছি, আর যত আমরা কাছে যাব তত বর্ণহীন হয়ে যাবে। তার সঙ্গে এই কালী হচ্ছে, কালীর যে জীবটা কি লাল, আর দাঁতটা সাদা। জীবটা বেরিয়ে আছে, দাঁতটা দিয়ে চেপে জীবটা বেরিয়ে আছে। তো এই জীব হচ্ছে রজগুণের প্রতীক। আমাদের 3টে গুণ হয়, একটা হচ্ছে সত্য গুণ, একটা রজগুণ, একটা তমগুণ। কম্পারেটিভলি 3টে গুণেরই দরকার আছে। তমগুণ না থাকলেও সত্য রজ হয় না, রজগুণ না থাকলেও হয় না, আবার সত্য গুণ না থাকলেও এগুলো কোনো ভ্যালু নেই। 3টে গুণেরই সকলের দরকার আছে। তা মায়ের এই যে কালো রং, এই কালো রং কিন্তু তমগুণকে সিগনিফাই করছে। জীব লাল, লাল অর্থাৎ রজস, অর্থাৎ রজগুণকে সিগনিফাই করে। আর দাঁত যেহেতু সাদা, সাদা অর্থাৎ শুভ্র তথা সত্য গুণকে সিগনিফাই করে। এইবার রজ অর্থাৎ তম অর্থাৎ এই যে আমাদের একটু দুঃখ হয় মাঝে মধ্যে, ও আমাকে এরকম বললো, একটু কষ্ট হয়, এইগুলো আমাদের তমগুণের ভেতরে পড়ে। বা আমার একটু রাগ হয়, তো এইগুলো একটু তমগুণের ভেতরে পড়ে। রজগুণ অর্থাৎ এই ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, কে না চায় ভালো বাড়িতে থাকতে, ভালো কাজ করতে। তো এইগুলো রজ। আমি মানুষের সেবা করব, আস্তে আস্তে আপলিফটমেন্ট হচ্ছে, আমি মানুষের সেবা করব। যেটা আছে ঠিক আছে, আমার আমি 50,000 আমি 50,000 টাকা রোজগার করলে আমার 40 থেকেও 10 আমি ওনার দান করবো বা সেবা করব। এটা চলে গেল। এবার লাল থেকে সাদা চলে যাচ্ছে আধার, 3 ধরনের আধার হয়। এবার সত্যগুণে চলে যাচ্ছে, পুজো, যাগ, যজ্ঞ বা ভক্তির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। তো এই 3টে গুণকে কালী করছে, সিগনিফাই করছে। কালী যেরকম ভয়ানক, যেরকম আমরা ভয়ঙ্কর রূপ দেখি, কিন্তু ভয়ঙ্কর রূপটা কিন্তু শুধু যেহেতু অসুরকে দলন করছেন তিনি, সেই সময় ভয়ঙ্কর। আমাদের জন্য তিনি কখনোই ভয়ঙ্কর না, তিনি করুণার সাগর। ঠিক আছে? হ্যাঁ, এইবারে তন্ত্রের দিক থেকে যদি আমি বলি, যেহেতু তন্ত্রটা বেসিক, সেই জন্য তন্ত্রের দিক থেকে মা কালী ওই স্বরূপে আসে। কিন্তু ভক্তি বলে যদি তাকে ডাকা হয় তাহলে তিনি গানেও সন্তুষ্ট। তুমি আমি যদি জয়মা কালী বলি, সেটাও সিদ্ধ হয়ে যাবে, কালী তাও চলে আসবে। এতটা তিনি সরল। দ্বিতীয় মহাবিদ্যা, যাকে নীল সরস্বতীও বলা হয়। আচ্ছা, এই জায়গা ঢোকার আগে, তারাটাকে ঢোকার আগে আমরা জানতে চাইছি এটাই যে কালীর তো যেরকম আপনি বললেন যে কালীর বিষয়, তো তারার কি সম্পূর্ণ আলাদা? তার মহাবিদ্যা কি সম্পূর্ণ আলাদা? মানে কালীর সাথে কি তারার কোনো লিঙ্ক আপ নেই? সম্পূর্ণ কি আলাদা পুরো দুটো বিদ্যা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। একই দুধ
দুধ থেকে রসমালাইও তৈরি হচ্ছে, আবার রসগোল্লাও তৈরি হচ্ছে। দুটোর শ্রেণী বিভেদটা আলাদা হলেও দুটো মিষ্টি, ওটা খেলেও মিষ্টি লাগবে, এটা খেলেও মিষ্টি লাগবে। তা এখানেও রূপভেদের শ্রেণী বিভেদটা আলাদা হলেও মা কিন্তু মাই হয়। প্রথমত অনেকেই মানে আমিও অনেক পডকাস্ট এখন এই মুহূর্তে দেখি, অনেকেই বলে যে আমি কারোরই নাম করব না, সবাই যার যেমন ভাব তার তেমন লাভ। অবশ্যই ঠিক আছে, কিন্তু অনেকেই হয়তো তারা বা ষোড়শী এই বিষয়গুলো অত্যন্ত সমীহের চোখে দেখেন, কিন্তু আমার মনে হয় যে আমার মা সে আমার মাই। সে কালী রূপে আসলেও আমার মা, সে তারা রূপে আসলেও আমার মা, সে পার্বতী রূপে আসলেও আমার মা, মা মাই হয়। তা এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। ঠিক ঠিক। কালীর তন্ত্রের কি কাজ আমরা তারার জানি, এরপর আরো মহাবিদ্যা আপনার সম্পর্কে শুনবো, ঠিক আছে, কিন্তু এই কালীর মহাবিদ্যার উপর কি কাজ এই জায়গাটা একটু আমার জানার বিষয়। সবার প্রথম হচ্ছে তন্ত্রের যে বেস জায়গাটা সেটা কালী দিয়ে শুরু হয়, এবং তন্ত্রের সব জায়গায় কালীকে, যেমন প্রত্যেকটা পুজোতে প্রথম পূজ্য গণেশকে ডিঙিয়ে কিন্তু কোনো পুজো হয় না। ঠিক ঠিক। প্রথম যখন আমরা নারায়ণ পুজো করি বা যাই পুজো করি, সব সময় আমরা বলবো একদন্তায় বক্রতুণ্ডায় গৌরীতনয়া যদিময়ী। তারপর প্রথম পূজ্য ছাড়া পুজো হয় না। সেরকমই তন্ত্রে হচ্ছে সেরকম, আমরা কখনোই কালী ছাড়া আমরা এগোতে পারবো না অন্য কিছুতে। কালীর ব্যাপারটা হচ্ছে সে মানে তন্ত্রের বিভিন্ন বিদ্যার মধ্যে অপেক্ষাকৃত তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এ মাতৃভাবে রক্ষা করে। আচ্ছা, মাতৃভাবে রক্ষা করে। তন্ত্রের কোনো একটা বিসূচিকা অর্থাৎ কোনো তন্ত্র বাধা থেকে এ মাতৃভাবে রক্ষা করে। আজকে আমি কোনো কিছু সাধনা যদি করি বা কোনো কিছু যদি পুজো তন্ত্রের মাধ্যমে আমরা করি, তাহলে তার কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে। ওষুধের যেমন সাইড এফেক্ট হয়, তার একটা বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিরূপ প্রভাব, এই বেসে যদি কালিকা থাকে তাহলে এই বিরূপ প্রভাব সে কাটিয়ে দেবে। আচ্ছা, এই হচ্ছে তন্ত্রে কালীর ভূমিকা। কালীকে ছাড়া কালী এখানে মাতৃরূপে, আপনি বলতে চাইছেন কালীকে মাতৃরূপে আমরা দেখি, মানে ঘরের মা, নিজের ঘরের মা এবং রক্ষা করতে। শি ইজ দ্য প্রোটেক্টর। মা অবশ্যই আমাদের রক্ষাই করেন ঘরেতে, মানে নিজের মায়ের মতো ঘরের মা আমাদের, মানে মায়ের আরেকটা রূপ নিজের। তার এরকম আঙুলটা ধরে যখন আমরা চলি, তন্ত্রে হচ্ছে কালীর একদম আঙুলটা ধরে চলতে হবে। সে আঙুল ছেড়ে দিলে তন্ত্র আর হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দরভাবে আপনি আজকে বোঝালেন আমাদেরকে। আপনাদেরকে আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলি, সৌনক কর্মকার উনি আমাদের এই প্রথম পডকাস্টে আমাদের এসেছেন। উনি খুব সুন্দরভাবে আমাদের দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝালেন। তো এটা আমাদের প্রথম পর্ব ছিল। এই পর্বে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় ভগবতী। পরের পর্বে দেখা হবে দ্বিতীয় মহাবিদ্যা তারা নিয়ে।